জাতীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে জরিপ করছে আওয়ামী লীগ। ১০০ আসনের রিপোর্ট দলীয় প্রধানের হাতে। আন্দোলনের হুঁশিয়ারিতেই আটকে বিএনপি। বেসরকারিভাবে হজে যেতে খরচ বাড়ল প্রায় ১.৫ লাখ টাকা। ৪,৬৩,৭৪৪ টাকার প্যাকেজ ঘোষণা। এয়ারলাইন্সের ভুয়া টিকিট তৈরির মূল হোতা গ্রেফতার। ৮ লাখ গ্রাহকের ৪,০০০ কোটি টাকা আত্মসাৎ। এক মামলায় ডেস্টিনির এমডি রফিকুলের ১২ বছর কারাদণ্ড, চেয়ারম্যান হারুনের ৪ বছর, ২৩০০ কোটি টাকা জরিমানা। খুলনায় দুটি আড়তে মিলল ২,৩৬,০০০ লিটার সয়াবিন ও পাম অয়েল। জেলা প্রশাসনের অভিযান। রাজধানীর বাজারে এখনও লুকোচুরি, সরবরাহ বন্ধ দুটি কোম্পানির। এবং চলতি মাসেই পদ্মা সেতুর কাজ শেষ করতে কর্মযজ্ঞ। তৃতীয় সপ্তাহে যুক্তরাজ্য থেকে আসছে রেলিং, দুবাই থেকে পোস্ট। শুরু হচ্ছে সংকেত ও মার্কিং এর কাজ। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে ভাবতে শুরু করেছে আওয়ামী লীগ। অন্যদিকে এখনও আন্দোলনের হুঁশিয়ারিতেই আটকে আছে বিএনপি। লালমনিরহাটে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তারা নির্বাচনের প্রক্রিয়া বোঝেন না। সরকারের পদত্যাগ ছাড়া কোনো নির্বাচন হবে না। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এক চুলও ছাড় দেবে না বিএনপি। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা মহানগর বিএনপির কর্মসূচি, নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বাড়িঘরে ভাঙচুরের প্রতিবাদে কর্মসূচিতে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। সমাবেশস্থলে ঢোকাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায় ছাত্রদলের দুই গ্রুপ। হাতাহাতি আর কিলঘুষিতে রক্তাক্ত হন একজন। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। সম্প্রতি দেশের কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন দলের শীর্ষ নেতারা। হুঁশিয়ারি দেন, হামলার পাল্টা জবাবে আর কোনো ছাড় নয়। হামলা হলে পাল্টা হামলা, আঘাত আসলে পাল্টা আঘাত, যেখানে আঘাত সেখানে প্রতিরোধ। আগামী নির্বাচনে কোন তরিকায় পার হবে? নির্বাচনেতেও যাচ্ছে না, কার সাথে খেলবেন? প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কড়া ভাষায় বলেন, কর্মসূচি পালনে আর কোনো অনুমতি নয়। সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে দলীয় কর্মীদের। আতাতের কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি। আমাদের কারো উপরে হামলা হবে, কারোর উপরে জুলুম হবে, আমরা একযোগে ঝাঁপিয়ে পড়ব, কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। যারা বলবে বিভিন্ন প্রক্রিয়ায় কত আসন, ১০০ আসন, ৭০ আসন, আসন ভাগ করতেছেন, আসন যারা ভাগ করছেন, আমরা আপনাদের পাটা ভাগ করে দেবো, মনে রাখবেন। যারা করতে চান, যারা আসন ভাগ করতে চান, কোনো আদালতের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। এদিকে লালমনিরহাটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দেন, আগামী নির্বাচনে ইভিএম এর ব্যবহার মেনে নেবে না বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তিনি। ইভিএম টিভিএম বুঝি না, একটা কথাই বুঝি যে এই সরকারকে পদত্যাগ করতে হবে আগে, এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে, এবং সেই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। আন্দোলনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকার কোনোভাবেই পদত্যাগ করবে না, বরং আন্দোলনে ব্যর্থতার দায়ভার নিয়ে বিএনপি নেতাদের সরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচন ও আন্দোলন পরিচালনায় বিএনপির নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে সম্মেলন থেকে। জাতীয় নির্বাচনের ১.৫ বছর বাকি থাকতেই যেন উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। ক্ষমতাসীনরা ব্যস্ত দলের বিভিন্ন পর্যায়ের সম্মেলনের মাধ্যমে তৃণমূলে সাংগঠনিক সক্ষমতা বাড়াতে। কোন দলকে বিতাড়িত করতে চান? বঙ্গোপসাগরে ফেলতে চান? ডিসেম্বরে দলীয় কাউন্সিল সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দলের প্রেসিডিয়াম পদমর্যাদার বেশ কজন নেতা সরাসরি সম্মেলন স্থলে উপস্থিত থাকলেও ছিলেন না সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা থেকে ভার্চুয়ালি এই আয়োজনে যুক্ত হন তিনি। বিএনপির মতো দল দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তৃণমূলের রাজনীতি ছাপিয়ে জাতীয় রাজনীতি প্রসঙ্গেও বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। তিনি জানান, উন্নয়ন অস্বীকার করা বিএনপি ইচ্ছাকৃতভাবেই পরিস্থিতি ঘোলা করতে চায়। তারা আজকে নিরপেক্ষ সরকার চায়,
তারা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না। হুঙ্কার ছুড়ে ফখরুল ইসলাম আলমগীর কি দেখাবেন এই নির্বাচনে? কে আপনাদের আন্দোলনের নেতা? কে আপনাদের আগামী দিনের প্রধানমন্ত্রী? সরকারের পদত্যাগ দাবি না করে ব্যর্থতার দায় নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরই সরে যাওয়া উচিত বলেও মন্তব্য আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ডের। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে ব্যর্থতার জন্য মির্জা ফখরুল আপনাদের সকলের টপ টু বটম পদত্যাগ করা উচিত। জাতীয় নির্বাচন ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সামনে রেখে দলকে সুসংগঠিত রাখতে পারলেই শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন সম্মেলনে হাজির দলের শীর্ষ নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করতে মাঠ জরিপ চালাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে 100 আসনের জরিপ শেষ হয়েছে। দলটির নেতারা বলছেন, স্বজনপ্রীতি, নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং জনসম্পৃক্ততা নেই এমন কোনো নেতাকে দেওয়া হবে না মনোনয়ন। আফজাল হোসেনের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি এখনো প্রায় 1.5 বছর। বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা এ নিয়ে রাজনীতিতে বিতর্ক থাকলেও মাঠ গোছাচ্ছে আওয়ামী লীগ। সংগঠন শক্তিশালী করতে কাউন্সিলের মাধ্যমে জেলা উপজেলা কমিটিও করছে দলটি। 2018 সালের নির্বাচনে দলের মনোনয়ন খুব একটা পরিবর্তন আনেনি দলটি, কিন্তু এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে ধরে নিয়েই সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে মাঠ জরিপ শুরু করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে শেষ 100 আসনের জরিপ। সরকারি বেসরকারি কয়েকটি সংস্থা এবং নিজস্ব টিমের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই জরিপ। দলটির নেতারা বলছেন, সম্ভাব্য প্রার্থীদের আমলনামা যাচ্ছে দলীয় প্রধানের হাতে। সমস্ত আমলনামা নেত্রীর কাছে যাচ্ছে। এমনকি আমরা যারা ডিভিশনাল দায়িত্বে রয়েছি, আমরাও কিন্তু এই দায়িত্বগুলি পালন করছি। আমরাও কিন্তু রিপোর্ট দিচ্ছি। আওয়ামী লীগ যদি পপুলার ক্যান্ডিডেট দিলে সেই পপুলার ক্যান্ডিডেটের পক্ষে, নৌকার পক্ষে, শেখ হাসিনার পক্ষে ভোট হবে। স্বজনপ্রীতি, অনুপ্রবেশকারী, নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং জনসম্পৃক্ততা নেই এমন নেতাদের মনোনয়ন দেয়া হবে না বলেও জানান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকবে এবং যারা নির্বাচনে স্বচ্ছ ভোটেই নির্বাচিত হতে পারবে এমন জনকেই মনোনয়ন দেওয়া হবে। আর যারা ইতিমধ্যে জনবিচ্ছিন্ন হয়েছে এবং জনগণের সাথে যাদের সম্পর্ক নেই তাদেরকে তো মনোনয়ন দিবেন না, এটা সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী স্থানীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নেয়াদের দ্বাদশ নির্বাচনে প্রার্থী করা হবে না বলেও জানান দলটির নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বেসরকারিভাবে হজে যেতে খরচ বাড়ল প্রায় 1.5 লাখ টাকা। 4,63,744 টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার সবচেয়ে বেশি হজ কোটা পাওয়া দেশ ইন্দোনেশিয়ার চেয়ে 1 লাখ টাকা বেশি। হাব জানায়, এয়ারলাইন্সগুলোর দৌরাত্ম্যের কারণে বিমান ভাড়া কমানো সম্ভব হচ্ছে না। 63,744 টাকা আমাদের হজ বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ। না, স্বস্তির কোনো খবর নেই এবছরের হজ যাত্রীদের জন্য। সরকারি ঘোষণার একদিন পর বৃহস্পতিবার বেসরকারিভাবে এলো উচ্চমূল্যের হজ প্যাকেজ। এর আগে 2020-এ সবশেষ প্যাকেজের তুলনায় প্রায় 1.5 লাখ টাকা বাড়িয়ে সর্বনিম্ন প্যাকেজ মূল্য 4,63,744 টাকা করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনার প্যাকেজটি হবে সরকারি ব্যবস্থাপনার এ এবং বি এর মাঝামাঝি। আমাদের প্যাকেজটিও সরকারি ব্যবস্থাপনার দ্বিতীয় প্যাকেজের কম হওয়ার কোনো সুযোগই নেই। 1,40,000 টাকা বিমান ভাড়া ধরে ঘোষিত প্যাকেজের সঙ্গে সবচেয়ে বেশি হজ কোটা পাওয়া দেশ ইন্দোনেশিয়ার পার্থক্য 1 লাখ টাকারও বেশি। হাব সভাপতি বলছেন, সে দেশের হজ ব্যবস্থাপনা বাংলাদেশ থেকে পুরোপুরি ভিন্ন। এছাড়া এয়ারলাইন্সগুলোর দৌরাত্ম্যের কারণে বিমান ভাড়া কমানো সম্ভব হচ্ছে না বলে জানায় হাব। ভাড়া আরও যে বৃদ্ধি করার জন্য এয়ারলাইন্সগুলি যে প্রবণতা, সেটা থেকে আমরা তাও কিছুটা হলেও টেনে ধরে রাখতে পারছি। না হলে এই বছর বিমানই 1,96,000 টাকা প্রস্তাব করেছে। 1,10,000 হলেও লাভ হয় এয়ারলাইন্সগুলির। হজ ব্যবস্থাপনার বিষয়টা ইন্দোনেশিয়াটা একেবারেই ডিফারেন্ট, এই কারণে ওনারা
কম দামে যেতে পারছেন। $3000 আপনি জমা দিবেন, এটাই আপনার ফাইনাল টাকা, এবং সেটা দিয়ে ওই দেশের সরকারকে সহযোগিতা করা হয়। যার যখন সিরিয়াল আসবে তিনি ওই $3000 দিয়েই তিনি যাবেন। যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে হজের আবশ্যিক পশু কোরবানির খরচ ধরা হয়নি, যেখানে হাজিদের গুনতে হবে আরও প্রায় 20,000 টাকা। আবার এজেন্সিগুলো পারবে স্পেশাল প্যাকেজ ঘোষণা করতে, তবে তা হাব ঘোষিত প্যাকেজ মূল্যের কম হওয়া যাবে না। এছাড়া হাজিদের সৌদি অংশের খরচের হিসেব এখনও না পাওয়ায় তড়িঘড়ি করে দেয়া এ প্যাকেজের সবশেষ মূল্য কত দাঁড়াবে সেই হিসেব কষে বলা যেতে পারে বেসরকারিভাবে হজ করতে যাওয়া 53,585 হজযাত্রীর প্রত্যেককেই গুনতে হবে প্রায় 5 লাখ টাকা বা তারও বেশি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পবিত্র হজকে সামনে রেখে এয়ারলাইন্সের ভুয়া টিকিট তৈরির অপচেষ্টায় লিপ্ত একটি চক্র। এমনই এক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করে 7 বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নেন ওই প্রতারক। আর কদিন পরই পবিত্র হজকে সামনে রেখে বিভিন্ন এয়ারলাইন্সের ভুয়া টিকিট তৈরির পায়তারা করছিলেন মাহবুব। ইতিমধ্যেই ওমরা পালন করতে যাওয়া বেশ কিছু যাত্রী মাহবুবের ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন। সম্প্রতি টাকা খুইয়ে অনেকে মাহবুবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন গোয়েন্দা কার্যালয়ে। টিকিটগুলো যেদিন যাত্রী যাবে এয়ারপোর্টে সেদিন যাত্রী গিয়ে দেখেছে এগুলো ফেক। ফোন দিলে ফোন ধরে না, শুধু সারাদিন আমাকে হ্যারাসমেন্ট করতেছে এবং আমাকে সে উল্টা হুমকি দিচ্ছে। দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে প্রচার চালিয়ে বিদেশগামীদের হয়রানি করতেন মাহবুব। বুধবার তাকে কলাবাগান থেকে গ্রেফতার করা হয়। মাহবুব মূলত আগাম টাকা নিয়ে যাত্রীদের টিকিট দিত। পরবর্তীতে টিকিট নিয়ে যাত্রীরা এয়ারপোর্টে যাওয়ার পর দেখতেন সেই টাকা রিফান্ড করে নেওয়া হয়েছে। গ্রেপ্তারের সময় মাহবুবের কাছ থেকে একটি জিপ গাড়ি, 2টি মোবাইল, কম্পিউটার এবং 81টি ভুয়া টিকিট জব্দ করা হয়। পুলিশ বলছে হজকে সামনে রেখে মাহবুব ভুয়া টিকিটের পায়তারা করছিল। সামনে হজ মৌসুমে প্রায় আমাদের বাংলাদেশে 57,000 হজ যাত্রী বিদেশে যাবেন। অন্যতম টার্গেট ছিল হজকে কেন্দ্র করে টিকিট বিক্রির একটা প্রতারণার কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে আমরা প্রতারক মাহবুব রশিদ, ডিসিডিবি গুলশান তার নেতৃত্বে তার টিম গ্রেপ্তার করেছে। নিবন্ধিত এজেন্সি ছাড়া টিকিট না করতে অনুরোধ জানান গোয়েন্দা কর্মকর্তারা। ভ্রমণের ন্যূনতম 2 দিন পূর্বে অথবা চুক্তিসঙ্গত সময়ের পূর্বে নিজের টিকিটটি কনফার্ম করা, অর্থাৎ টিকিটটি ইনভ্যালিড হয়ে গেছে কিনা তা পরীক্ষা করা। সেটা কিন্তু সংশ্লিষ্ট এয়ারলাইন্সে তারা ওয়েবসাইটে গেলেই কিন্তু করতে পারে। এয়ারপোর্টে গিয়ে ফেরত আসবেন আর আপনি বিপদে পড়ে যাবেন, এটা আমরা চাই না। মাহবুবের বিরুদ্ধে কয়েকটি থানায় একাধিক মামলা আছে। ঘটনার পিছনে আমরা নজরদারি বাড়িয়ে দিচ্ছি এখন। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। 8 লাখ গ্রাহকের 4,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডেস্টিনির এমডি রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ডেস্টিনি গ্রুপ এবং মাল্টিপারপাসের চেয়ারম্যান হারুন রশিদের 4 বছর, মোহাম্মদ হোসেনের 10 বছরের কারাদণ্ড হয়েছে। বাকি 43 জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের সাজা। আদালত রায়ের পর্যবেক্ষণে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। 1,865 কোটি টাকা পাচার এবং আত্মসাতের অভিযোগে ডেস্টিনির এমডি রফিকুল আমিন সহ প্রতিষ্ঠানটির 46 কর্মকর্তার কারাদণ্ডের রায়ের দিন আদালত প্রাঙ্গণে ভিড় ছিল ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের। প্রায় 7 বছর বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড দেয়া হয়। 10 বছরের কারাদণ্ড হয়েছে ডেস্টিনি মাল্টিপারপাসের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের, আর 4 বছরের কারাদণ্ড হয়েছে ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান হারুন রশিদের। এছাড়া আরও 43 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসামিদের করা হয়েছে 2300 কোটি টাকা অর্থদণ্ড। বিলুপ্ত করা হয়েছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিকে। জনগণের সাথে প্রতারণা করে তারা তাদের কাছ থেকে 1901 কোটি টাকা অপরাধলব্ধ আয় হিসাবে অর্জন করেছিলেন এবং সেখান থেকে তারা বিভিন্ন প্রক্রিয়ায় 1861 কোটি টাকা তারা সেখান থেকে তারা স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তর করে সেটিকে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দিতে 5 সদস্যের কমিটিও গঠন করে দিয়েছেন আদালত। সব বাজেয়াপ্তকৃত সম্পত্তিগুলোর থেকে তারা অ্যাকুমুলেট করে সেই টাকার যে পরিমাণ হবে সেইগুলোকে যাচাই বাছাই করে কে কতটুকু ইনভেস্ট করেছিল সেইটুকুকে তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য। এ রায়ে সংক্ষুব্ধ ডেস্টিনির আইনজীবীরা। আমরা রায়ে সংক্ষুব্ধ। আমরা আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন পেলে যখন ইনস্ট্রাকশন পাবো আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা
যথাযথ প্রতিকার নেব। ডেস্টিনির বিরুদ্ধে বৃক্ষরোপণের নামে প্রায় ১,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সিনেমা হল বাঁচাতে বিদেশি ছবি আমদানি করতে চান মালিকরা। চলচ্চিত্র সংগঠনগুলো একমত হলে সবুজ সংকেত দেবে সরকার, জানালেন তথ্যমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে একের পর এক অভিযানেও নিয়ন্ত্রণে আসছে না তেলের বাজার পরিস্থিতি। এখনও বাজারে বেশি দামে বিক্রি চলছে। গোডাউনে গোডাউনে মিলছে অবৈধভাবে মজুত রাখা হাজার হাজার লিটার তেল। শুধু খুলনার একটি বাজারেই পাওয়া যায় প্রায় ২.৫ লাখ লিটার তেল। তেল নিয়ে কারসাজির শেষ নেই। কয়েকদিনের টানা অভিযানেও ভোজ্য তেলের কৃত্রিম সংকট কাটেনি। একইভাবে তেলের দাম নিয়েও চলছে অস্থিরতা। অভিযানে একের পর এক গোডাউনে মিলছে অবৈধভাবে মজুত করা ভোজ্য তেল। বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এগুলো মজুত করেছিলেন ব্যবসায়ীরা। খুলনায় বড়বাজার এলাকায় 4টি গুদাম থেকে ৭৩,০০০ লিটারের বেশি খোলা সয়াবিন এবং ১,৬৩,৫০০ লিটার পাম অয়েল জব্দ করা হয়। 3 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ১.৫ লাখ টাকার বেশি। সরকার কর্তৃক নির্ধারিত যে বার আছে সেই বারে যে পরিমাণ সয়াবিন এবং পাম অয়েল থাকার কথা তার চেয়ে আমরা বেশি পেয়েছি। এদিকে বোতলজাত তেল খুলে বেশি দামে বিক্রি করার অভিযোগে চট্টগ্রামের হালি শহরের ছোটপুল এলাকায় এক দোকানিকে ২ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রায় ১,০০০ লিটার তেল ও খোলা বোতল জব্দ করা হয়। পরে তেলগুলো আগের কেনা দামে বিক্রি করে দেয় সাধারণ মানুষের মাঝে। আমরা এই খোলা তেলের হিসাব করে খালি বোতল হিসাব করে আমরা ১,০১৫ টাকা। এদিকে মাদারীপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় বাকবিতণ্ডা হলে স্থানীয়রা ডিলারের ম্যানেজারকে আটক করে রাখে। পরে ভোক্তা অধিকারের কর্মকর্তারা এসে ৯৭২ লিটার সয়াবিন তেল জব্দ করে খুচরা বাজারে ন্যায্য দামে বিক্রি করেন। এ সময় তেল পেতে মরিয়া হয়ে ওঠেন সাধারণ ক্রেতারা। মজুত করে বেশি টাকায় বিক্রি করতেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এইভাবে যদি সিন্ডিকেট করা হয় দেশ ও জনগণের সবারই ক্ষতি হইতেছে। নওগাঁ শহরের বেশ কয়েকটি তেলের দোকান ও গুদামে অভিযান চালানো হয়। অবৈধভাবে তেল মজুত করার দায়ে এক দোকানিকে জরিমানা করা হয়। এছাড়াও ঝিনাইদহে ১০১টি ড্রামে অবৈধভাবে তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। শেরপুরে একজন খুচরা বিক্রেতার গোডাউন থেকে ৫,০০০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। খাগড়াছড়িতে অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগে ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। লাবিব হাসান, সময় সংবাদ। এ মাসেই পদ্মা সেতুর কাজ শেষ করতে চলছে কর্মযজ্ঞ। মূল সেতুর পর কাল থেকে মাওয়া প্রান্তে শুরু হচ্ছে সংযোগ সেতুর বাকি অংশের কার্পেটিং। পাশাপাশি সড়ক পথে সংকেত মার্কিংয়ের কাজ শুরু হচ্ছে আগামী সপ্তাহে। চলতি মাসের ৩য় সপ্তাহে যুক্তরাজ্য থেকে অ্যালুমিনিয়াম রেলিং ও দুবাই থেকে রেলিং পোস্ট এসে পৌঁছাবে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু যান চলাচল উপযোগী করার বড় সব কাজই শেষ। মূল সেতুর কার্পেটিং শেষ হয়েছে গেল মাসেই। শুক্রবার মাওয়া প্রান্ত থেকে শুরু হচ্ছে সংযোগ সেতুর বাকি অংশের কার্পেটিং। একই সাথে সেতুর সড়ক পথে সাইন, সংকেত ও মার্কিংয়ের কাজ শুরু হচ্ছে আগামী সপ্তাহে। আর চলতি মাসের ৩য় সপ্তাহে যুক্তরাজ্য থেকে অ্যালুমিনিয়াম রেলিং ও দুবাই থেকে রেলিং পোস্ট এসে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেতুর দুই প্রান্তে উদ্বোধনী ফলক ও মুরাল তৈরির কাজ পুরোদমে চলছে। স্বপ্ন যখন বাস্তবের দ্বার প্রান্তে, তাই উচ্ছ্বাস পদ্মাপাড়ের মানুষের। আমরা 3 ঘন্টার জায়গা বর্তমানে 10 মিনিট যাইতে পারবো। আচ্ছা, আর সুবিধা সরকার আর কি করে দিত আমাদেরকে। সেতুর কাজ তো শেষ, আগামী মাসে চালু হবে। সেতুর কাজ শেষে দেখে খুব ভালো লাগতেছে। উই আর প্রাউডনেস অলসো যে আমরা দেশের এত সর্ববৃহৎ কাজটা সুন্দর এবং সুচারুভাবে করতে পারতেছি। পদ্মা সেতু 100 বছর টেকসই করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নকশার সবই বাস্তবায়ন করা হয়েছে। ডিজাইনটাই করা হয়েছে 100 ইয়ার্স পরে যায়। ম্যাটেরিয়াল যা ধরা হয়েছে সেগুলো 100 ইয়ার্স প্লাস যেন যায়, সেইভাবেই ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী কাজ হয়েছে। মেগা স্ট্রাকচার তো অবশ্যই, ছোট স্ট্রাকচারও এখন আর অল্প সময়ের জন্য করে, এখানে 100 ইয়ার্স লাইফ ধরা হয়। এখন পর্যন্ত মূল পদ্মা সেতুর 98% ও পুরো প্রকল্পের কাজ 93.5% সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংক সরে গেলেও প্রায় 30,193 কোটি টাকার নিজস্ব অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় 2015 সালের 12 ডিসেম্বর এই সেতুর মূল কাজ শুরু হয়।
মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মাদক মামলায় আদালতে হাজিরা দিলেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় সকাল 10:15টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলামের আদালতে হাজিরা দেন তিনি। এর আগে গত 29 মার্চ এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। সেদিন অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি পরিমণি। গত বছরের 4 আগস্ট রাতে ঢাকার বনানীতে পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব। আটকের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। গত বছরের 31 আগস্ট বিচারিক আদালত পরিমণিকে জামিন দেন। এরপর 27 দিন কারাভোগ শেষে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। বিদেশি সিনেমা আমদানির অনুমতি না দিলে নতুন সিনেমা হল নির্মাণ বা আধুনিকায়ন করে লাভ নেই বলে দাবি চলচ্চিত্র প্রদর্শক সংগঠনগুলোর। তাদের অভিযোগ, ভালো মানের সিনেমার অভাবেই বন্ধ হয়ে গেছে দেশের বেশিরভাগ সিনেমা হল। তবে তথ্যমন্ত্রী বলছেন, চলচ্চিত্র সংগঠনগুলো একমত হলেই সীমিত আকারে বিদেশি চলচ্চিত্র আমদানি করা যাবে। রাজধানীতে সিনেমা হলের মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন বক্তব্য উঠে আসে। একসময় সারা দেশে 1235টি সিনেমা হলে প্রদর্শিত হতো নামিদামি বিখ্যাত দেশীয় চলচ্চিত্র। 90 দশকের পর থেকে নিম্নমানের চলচ্চিত্রের কারণে দর্শক হারাতে বসেছে সিনেমা হলগুলো। বন্ধ হয়ে গেছে বেশিরভাগ প্রেক্ষাগৃহ। বর্তমানে সারা দেশে মাত্র 60 থেকে 70টি সিনেমা হল রয়েছে, যেখানে অনিয়মিতভাবে দেখানো হয় সিনেমা। প্রেক্ষাগৃহের এই ভগ্ন দশা থেকে উত্তরণে সরকার 1000 কোটি টাকার একটি তহবিল গঠন করেছে, যেখান থেকে স্বল্প সুদে হল মালিকদের প্রেক্ষাগৃহ সংস্কার, আধুনিকায়ন ও নতুন সিনেমা হল নির্মাণে 5 থেকে 10 কোটি টাকা ঋণ দেওয়া হবে। আর এ বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর তথ্য ভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে সিনেমা হলের মালিক, বিভিন্ন ব্যাংক ও সরকারের কর্মকর্তারা অংশ নেন। সবাই সিনেমা হলের মালিকরা জানান, দেশীয় চলচ্চিত্রের উপর নির্ভর করে নতুন সিনেমা হল তৈরি করা সম্ভব নয়, প্রয়োজন বিদেশি সিনেমা আমদানি। ছবির অভাবের কারণে এবং ছবির গুণগত মানের, ব্যবসায়িক গুণগত মানের অভাবের কারণে কিন্তু আমরা আজকে এই দুরবস্থায় এসে পৌঁছেছি। 1 নম্বর দাবি হলো যে আমাদের ছবি বিদেশ থেকে আমদানি, যদিও সার্কুলারে বহু বছর আগেই আছে ইংরেজি ছবি 25%, সেটা এখনও বলবৎ আছে। কিন্তু ইংরেজি ছবি তো আমাদের দেশে সব বাঙালি, ইংরেজি ছবি কয়জনই দেখে। কিছু ছবি আমদানির ব্যবস্থা করেন। তবে দেশেও বর্তমানে ভালো সিনেমা নির্মাণ হচ্ছে দাবি করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, চলচ্চিত্র সংশ্লিষ্টদের ঐক্যমত থাকলে সীমিত আকারে আনা যাবে বিদেশি সিনেমা। সিনেমা শিল্পের যেটুকু খারাপ হওয়ার কথা ছিল সেটুকু হয়ে গেছে। বিদেশি ছবি আমদানি, আমি মনে করি যে সীমিত আকারে বিদেশি ছবি আসার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু এটার জন্য সবাই একমত হতে হবে। দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে হল মালিকদের প্রেক্ষাগৃহ নির্মাণের আহ্বান জানান মন্ত্রী। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। চট্টগ্রামে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সামনে রেখে একদিন বিরতির পর সাগরিকায় অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিন সেন্টার উইকেটে দীর্ঘ সময় ব্যাটিং প্র্যাকটিস করেন মুশফিকুর রহিম। শিষ্যদের নিয়ে আলাদা কাজ করেছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। বৃষ্টির বাগড়ায় গেল কয়েকদিন অনুশীলনে ব্যাঘাত ঘটলেও এদিন হেসেছে চট্টলার আকাশ। সাকিবের না থাকা আর মিরাজের ইনজুরিতে প্রথম টেস্টে সৈকতের ফেরাটা প্রায় নিশ্চিত। তাই তো আজ দীর্ঘ সময় এই স্পিনিং অলরাউন্ডারকে দেখা গেল নিজেকে প্রস্তুত করতে। স্পিনের বিপরীতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন অফ ফর্মে থাকা মুশফিক। নেটে দীর্ঘ সময় ব্যাটের শান দিয়েছেন লোকাল বয় তামিম ইকবাল। এদিকে 2 ম্যাচের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রাম গেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। আজ বিশ্রাম শেষে কাল থেকে মাঠের অনুশীলনে নামবে তারাও। রোববার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে জরিপ করছে আওয়ামী লীগ। 100 আসনের রিপোর্ট দলীয় প্রধানের হাতে। আন্দোলনের হুঁশিয়ারিতেই আটকে বিএনপি। বেসরকারিভাবে হজে যেতে খরচ বাড়ল প্রায় 1.5 লাখ টাকা। 4,63,744 টাকার প্যাকেজ ঘোষণা। এয়ারলাইন্সের ভুয়া টিকিট তৈরির মূল হোতা গ্রেফতার। এবং 8 লাখ গ্রাহকের 4,000 কোটি টাকা আত্মসাৎ। এক মামলায় ডেস্টিনির এমডি রফিকুলের 12 বছর কারাদণ্ড, চেয়ারম্যান হারুনের 4 বছর, 2300 কোটি টাকা জরিমানা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।